পুলিশের গুলিতে হারিয়েছেন পা, থেমে গেছে জুলাই যোদ্ধা রতনের জীবনের পথ চলা। রাশেদ মন্ডলের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। থেমে গেছে জুলাই যোদ্ধা রতনের জীবনের পথ চলা। ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে দেশ ও জাতিকে রক্ষার উদ্দেশ্যে গত বছর জুলাইয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে নামে বিপ্লবী ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে কেউ হয়েছেন শহীদ, আবার কেউ কেউ হারিয়েছেন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ। এমন এক জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম রতন। পুলিশের গুলিতে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি রাশেদ মন্ডলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম রতন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকা ধাপগ্রামের মৃত ইলিয়াস উদ্দিন আকন্দের ছেলে। গত বছরের 16 জুলাই সকালে শহীদ আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর সারা দেশে যখন আন্দোলন তীব্র আকার ধারণ করে, সেদিন বিকালে মিছিলে যোগ দেন শফিকুল ইসলাম রতন। এদিন বিকাল 4:30টার দিকে গাজীপুর শফিপুর এলাকায় ছাত্র জনতার মিছিলে অতর্কিতভাবে গুলি চালায় পুলিশ। সেদিন পুলিশের গুলিতে মাথায় গুলি লেগে একজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গুলি শুরু করলে সবার সাথে দৌড় দিয়েও শেষ রক্ষা পায়নি রতন। পুলিশ পিছন থেকে গুলি করার ফলে একটি গুলি রতনের ডান পায়ে পেছন থেকে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। এতে রতন ছিটকে পড়ে যায় এবং তার ডান হাতে লোহার একটি অ্যাঙ্গেল ঢুকে যায়। এরপর স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে কিছুটা সুস্থ হলে তাকে সারিয়াকান্দি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। গ্রামের বাড়িতে অসুস্থ অনুভব করলে তাকে পুনরায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার পায়ে ইনফেকশন ছড়িয়ে পড়ে। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ডান পা কেটে ফেলা হয়। ফলে পঙ্গু হয়ে যান জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম রতন। তবে ঢাকায় ব্র্যাক ব্যাংকের সহায়তায় তিনি পেয়েছেন একটি কৃত্রিম পা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পা হারানোয় থমকে গেছে রতনের সাংসারিক জীবন। কলেজ এবং স্কুল পড়ুয়া 2 মেয়েকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন তিনি। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি সরকারি সহযোগিতা কামনা করেন। জানা গেছে, রতন গত 2003 সালে যমুনা নদীর ভাঙনের শিকার হয়ে নিজেদের ভিটেমাটি হারিয়ে পড়াশোনা ছেড়ে পাড়ি জমান ঢাকায়। সেখানে তিনি অটোরিকশা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। তার পাঠানো টাকা দিয়েই পরিচালিত হতো তার গ্রামের সংসার। রতনের বড় মেয়ে সুস্মিতা আক্তার বগুড়ার সৈয়দ আহমদ কলেজে স্নাতক প্রথম বর্ষে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার ছোট মেয়ে মরিয়ম আক্তার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়ে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পা হারিয়ে উপার্জনে অক্ষম হওয়ায় পড়াশোনা বন্ধের পথে রতনের মেয়েদের। নিজের পরিবারের ভরণ পোষণ চালাতে তিনি তার মেয়ের একটি চাকুরি দাবি করেন সরকারের কাছে। রতনের মেয়ে বলেন, এক পা হারিয়ে আমার বাবা কোনো উপার্জন করতে পারছেন না। আমাদের পরিবার খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে। জুলাই যোদ্ধা রতন বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা গত জুলাই আন্দোলন করেছিলাম, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের একটাও পূর্ণ হয়নি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে আমাদের জুলাইয়ের ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। সমাজ থেকে সকল ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতি রুখে দিতে পারলেই পা হারানোর বেদনা সার্থক হবে বলেও জানান এই জুলাই যোদ্ধা। আমার বড় ছেলে, সে এখন কামাই আয়োজন করছে, আমার সংসার চলছে। এখন তো বৎসর হয়ে ফিরছে, সে বিছানায় এখন পেশাব পায়খানা সব করল। এখন চিকিৎসা মিকিৎসা নিয়ে তা পাটা হেরে গেছে। এখন কীভাবে দিন পাইটার যায়। আমি যে বিধবা মানুষ, আমারই যাই হোক সংসারে যা জুটিচ্ছে তাই খাইচ্ছে। তারা কামাই করার তো কোনো সমর্থন নাই, আশা ভরসা কিছুই নেই। এভাবে দিন পেট কষ্টে যাচ্ছে। তা বাদ এখন সরকারে কি এনে ব্যবস্থা করে দিলে অনেক সুবিধা হইতো। 2 মেয়ে আছে, তারা কিভাবে চলে, কিভাবে লেখাপড়া করে। আমার বাবা আমাদের পরিবারের একমাত্র
আয়কৃত ব্যক্তি ছিল, কিন্তু আমার বাবা জুলাই যুদ্ধে যাওয়ার পর তার ডান পাটি হারিয়ে ফেলেছে, যে কারণে এখন আমাদের পরিবারে আয়কৃত কোনো ব্যক্তি নেই। আমাদের সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের সংসারের একটা আর্থিক ব্যবস্থা করে দেওয়ার মতো আমরা চাচ্ছি। আমার মামা নাম হচ্ছে শফিকুল ইসলাম রতন। তিনি হচ্ছে প্রথমে জুলাই আন্দোলনে গিয়েছিল, সেখানেই তিনি গুলিবিদ্ধ হয়ে তার ডান পাটা হারিয়েছে। আমাদের পরিবারের মধ্যে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার উপরে আমাদের সংসারটা চলতো। এখন তিনি পঙ্গুত্ব বরণ করেছে, এখন কোনো কাজকর্ম করেন না। সংসার চালানোর মতো তার কোনো আর আয় করার মতো তার হচ্ছে কোনো ক্ষমতা নাই, যেহেতু তিনি পঙ্গুত্ব বরণ করেছে। সরকারের কাছে আমি একটা আবেদন করব, তাকে যদি সংসার চালানোর মতো কিছু সাহায্য সহযোগিতা করা হয় তাহলে মনে হয় আমাদের অনেক ভালো হবে বা আমরা অনেক উপকৃত হব। সেদিন মানে 16 তারিখে যখন আব্দুল সাইদের মৃত্যুর খবর আসে, তারপরে ওখানকার কলেজ ছাত্ররা যখন গাজীপুরে মিছিলে ডাক দেয়, তখন আমাকে ডাকে তখন আমরা মিছিলে যাই। মিছিলে যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপেলে এবং পুলিশ বাহিনী মিছিলের উপরে গুলি চালায়। গুলি চালানোর পর আমার পায়ে ডান পায়ে লাগে। ডান পায়ে লাগার পরে আমি চটকে পড়ে যাই। চটকে পড়ে যাওয়ার পরে আমার ডান হাতে রড ঢুকে পড়ে। তারপর ওখান থেকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে গাজীপুরে ভর্তি হই। গাজীপুরে ভর্তি হওয়ার পরে ওখানে 7 দিন চিকিৎসা হওয়ার পরে, মানে ওখানে কোনো চিকিৎসা হয়নি, 7 দিন পর আমাকে ঢাকায় রেফার করে পঙ্গুতে রেফার করার পরে ওই দিন রাতে একটা মোটামুটি একটা অপারেশন করে। অপারেশন করার পরে 2 মাস 6 দিন রাখার পরে সুস্থতা দেখার পরে ছুটি দেয়। ছুটি দিলে পরে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে প্রায় 1-1.5 মাস পরে আবার আমার পায়ে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পরে আমি আবার বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে প্রতি সপ্তাহে ডাক্তাররা আসে। ডাক্তার আসার পরে আমাকে বললো যে বাবা তোমার পাটা কেটে ফেলাই ভালো হবে, কারণ তোমার পায়ের অবস্থা খারাপ। তারপর ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী আমি যখন মত দিই তখন আমার পাটা কেটে ফেলার পরে আমি এখন এভাবে চলতেছি। আমার চলার মতো আর কোনো ইয়ে নাই। আমি খুব এখন মানে অনেক বিপদের মধ্যে চলতেছি, অনেক ইয়ের মধ্যে, আমি কষ্টের মধ্যে আছি। আমার আর এখন কোনো ইনকাম করার মতো কোনো সোর্স নেই, মানে আমি নিজেই চলতে পারছি না। তারপর সরকার আমাকে সহায়তা করছে, ডিসি অফিস থেকে 1 লক্ষ টাকা দিছে, আর কোথাও থেকে কোনো সহায়তা পাইনি। কৃত্রিম পা দিছে, এটা ব্র্যাক লিম ঢাকা মোহাম্মদপুর থেকে, ওনারা আমাকে প্রায় 8-10 লক্ষ টাকার একটা পা দিছে। এখন ওই পায়ে দিয়ে আমি মোটামুটি চলাফেরা করি। ওই দিন যখন আবু সাইদের কথা শোনার পরে যখন কলেজের ছাত্ররা মিছিল বের করে, এটা গাজীপুর আনসার একাডেমি সখীপুরের থেকে প্রায় 2 কিলো ফাঁকে হবে। তখন ওখানে যখন মিছিলটা বের হওয়ার পরে প্রথমে আগে পুলিশ আনসার সহ ছাত্রলীগের ছেলেপেলে সহ যখন ধাওয়া করে, আমার সামনে একজন, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, উনি মাথায় গুলিবিদ্ধ হয়ে ওখানে মারা যায়। এমন একটা পরিস্থিতি ওই টাইমে, টিয়ার গ্যাস, তারপরে গুলি, বিভিন্ন দিক থেকে, উপর থেকে হেলিকপ্টার, এভাবে বিভিন্ন দিক থেকে আক্রমণ করছিল। সেদিন অনেক লোকজন ওই দিন আহত হয়েছে, অনেকের চোখে সমস্যা হয়েছে, চোখ হারাইছে, অনেকের পা হারাইছে। ওই দিন শুধু একটা লোকই মারা গেছে, তার বাড়ি কুড়িগ্রাম। আমি তো ওই যে মিছিলে এখন দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে আমার পিছন থেকে যখন গুলি করছে আমার ওই ডান পায়ে লাগছিল। একটা গুলি এদিকে মানে ডান পায়ে লেগে বের হয়ে গেছিলো। মানে গুলিটা বের হয়ে যাওয়ার পরে আমি চোটটাও পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে ডান হাতে তখন এই লোহার রড ঢুকে পড়ছিল। ওখানে 6 দিন আমাকে ফালায় রাখছিল। ফালায় রাখার কোনো চিকিৎসা নেই। ওখানে তাজউদ্দিন ডাক্তার এসে বললো যে এদেরকে এখানে রাখছে কেন, এদেরকে ঢাকায় রেফার করো। ওই দিন আমাকে ঢাকায় রেফার করছে। আমাদেরকে মানে সদৃষ্টিতে দেখুক। আমার 2টা মেয়ে 2টো লেখাপড়া করতেছে। বড় মেয়েটা এবার অনার্সে ভর্তি করেছি। সরকার যদি চায় তাকে একটা চাকরি দেখ, তাহলে হয়তো আমার মানে ফ্যামিলিটা আরও ভালোভাবে চলবে, কারণ আমি তো আর কোনো কিছু করতে পারছি না। সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমার মেয়েটাকে যদি একটা সরকারি চাকরি দেয়, তাহলে আমি সরকারের কাছে খুব কৃতজ্ঞতা হয়ে থাকবো। ওখানে আমি অটো গাড়ি চালাচ্ছিলাম।